একজন মানুষ যাকে নিয়ে আজও তীব্র বিতর্ক। কেউ বলেন তিনি না থাকলে হয়তো আজ পশ্চিমবঙ্গ ভারতের অংশ থাকতো না, আবার কেউ বলেন তিনি বাংলা ভাগের সমর্থক ছিলেন। তাহলে সত্যিটা কি? ইতিহাস কি তাকে দেশবিরোধী বলে, নাকি ইতিহাসের পাতায় তার ভূমিকা সম্পূর্ণ অন্যরকম? আজ আমরা কোনো রাজনৈতিক ভাষণ শুনব না। আজ আমরা দেখব নথি, ইতিহাস এবং সেই সময়ের বাস্তবতা কি বলছে। আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে তাকে শতকোটি প্রণাম জানাই। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে সিদ্ধান্ত আপনার। কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বকে বিচার করার আগে আমাদের তার সময়টাকে বুঝতে হবে। 1940-এর দশকে ভারতের স্বাধীনতার দ্বারপ্রান্তে, কিন্তু একই সঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা, দেশভাগের আশঙ্কা এবং রাজনৈতিক অনিশ্চয়তায় ভরপুর এই কঠিন সময়েই উঠে আসে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম। 1901 সালে তার জন্ম। অসাধারণ ছাত্র, অল্প বয়সে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার উপাচার্য, শিক্ষাবিদ হিসেবে বিশেষ পরিচিতি। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিচয় শিক্ষাক্ষেত্রে নয়, ইতিহাসের এক কঠিন রাজনৈতিক সময়ে তার নেওয়া সিদ্ধান্তগুলোর সঙ্গেই জড়িয়ে আছে তার নাম। কেন তিনি বাংলা ভাগের পক্ষে অবস্থান নিয়েছিলেন? সেটা কি সত্যিই বঙ্গবিরোধিতা ছিল, নাকি সম্পূর্ণ ভিন্ন একটি রাজনৈতিক যুক্তি? সেই প্রশ্নের উত্তরই আমরা জানব পরের অংশে। আমি আপনাদের 4টি অধ্যায়ে এই শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন দলিলকে দেখাবো। এই জীবন দলিল আপনাদের কাছে হয়তো অক্ষয় হয়ে থাকবে। 6ই জুলাই আজ এমন একজন মানুষের জন্মদিন যাকে নিয়ে আজও বিতর্ক থামেনি। ইতিহাস কি তাকে ভুল বুঝেছে, নাকি আমরা ইতিহাসটাকে পুরো জানি না? বন্ধুরা, আজকের ভিডিও কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আজ আমরা ফিরে যাব 1946 এবং 1947 সালের সেই অগ্নিগর্ভ সময়ে, যখন বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছিল। 6ই জুলাই 1901 কলকাতার এক বিদ্যুৎ সমাজে জন্ম নিলেন এক শিশু, নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। তার পিতা ছিলেন বিচারপতি ও শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখার্জি, যাকে আজও বাংলার বাঘ নামে স্মরণ করা হয়। শিক্ষা, যুক্তিবোধ এবং জাতীয় চেতনার পরিবেশেই বড় হয়ে ওঠেন শ্যামাপ্রসাদ। খুব অল্প বয়সেই তিনি অসাধারণ মেধার পরিচয় দেন। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, যা সে সময় এক বিরল কৃতিত্ব। চলুন এবার দ্বিতীয় অধ্যায়ে যাই। সময়টা 1946 সাল। ভারত স্বাধীনতার খুব কাছাকাছি, কিন্তু একই সঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা। 1946 সালের আগস্টে কলকাতায় ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই গ্রেট ক্যালকাটা কিলিং। এরপর নোয়াখালী, বিহার, পাঞ্জাব, একের পর এক অঞ্চলে সহিংসতা শুরু হয়। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন সামনে আসে, যদি দেশ ভাগ হয় তাহলে বাংলার ভবিষ্যৎ কি হবে? পুরো বাংলা কি পাকিস্তানে যাবে, নাকি বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই। 1946 অবিভক্ত বাংলা এক অগ্নিগর্ভ সময়ের মধ্যে দিয়ে চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ব্রিটিশরা বুঝে গেছে ভারতকে আর বেশি দিন শাসন করা সম্ভব নয়। কিন্তু স্বাধীনতার আগে সামনে এলো সবচেয়ে কঠিন প্রশ্ন, ভারত কি এক থাকবে নাকি ভাগ হবে? কারণ ভারত যদি ভাগ হয় তাহলে বাংলার কি হবে? এরপর চলুন জানি 1947 সালের যে কয়েক মাস বাংলার ভাগ্য বদলে দিয়েছিল। 1947 সালের শুরু। ব্রিটিশ সরকার বুঝিয়ে দিয়েছে ভারত থেকে তাদের বিদায়ের সময় এসে গেছে। কিন্তু স্বাধীনতার আনন্দের পাশাপাশি আরেকটি কঠিন প্রশ্ন সামনে দাঁড়ালো, বাংলার ভবিষ্যৎ কি হবে? সে সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন জানেন? হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তার সঙ্গে শরৎচন্দ্র বোস সহ কয়েকজন নেতা একটি স্বাধীন ও অবিভক্ত বাংলার প্রস্তাব নিয়ে এগিয়ে আসেন। তাদের যুক্তি ছিল বাংলা যেন ভারত বা পাকিস্তান কোনো দেশের অংশ না হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু এই প্রস্তাব সবাই গ্রহণ করেননি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আশঙ্কা ছিল, যদি অবিভক্ত বাংলা স্বাধীন হয় বা পরে পাকিস্তানের প্রভাব বলয়ে চলে যায়, তাহলে পশ্চিমাঞ্চলের অর্থাৎ বাংলার পশ্চিমাঞ্চলের অমুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
এই কারণেই তিনি সম্পূর্ণ ভিন্ন একটি প্রস্তাব সামনে আনলেন। তিনি বললেন, যদি ভারত ভাগ অনিবার্য হয়, ভালো করে শুনবেন আপনারা সকলে, শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন, যদি ভারত ভাগ অনিবার্য হয় তাহলে বাংলার অমুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে ভারতের মধ্যেই রাখতে হবে। এই অবস্থান থেকেই 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে বঙ্গীয় হিন্দু মহাসভার সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাবে বলা হয়, বাংলার অমুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে পৃথক প্রদেশ হিসেবে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি জানানো হবে। কিন্তু শুধু একটি সম্মেলন করেই শ্যামাপ্রসাদ থেমে যাননি। তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রভাবশালী শিক্ষাবিদ, শিল্পপতি এবং জনমতকে এই প্রশ্নে সংগঠিত করার চেষ্টা করেন। এই সময় বিজ্ঞানী মেঘনাদ সাহা, ইতিহাসবিদ আর.সি. মজুমদার, যদুনাথ সরকার এবং ভাষাবিদ সুনীতি কুমার চ্যাটার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি পশ্চিমাঞ্চল ভারতের অংশ থাকার দাবির পক্ষে মত প্রকাশ করেন বলে সমসাময়িক বিবরণে উল্লেখ রয়েছে। এদিকে দিল্লিতেও দ্রুত আলোচনা চলছিল। 1947 সালের মে মাসে শ্যামাপ্রসাদ মুখার্জি জওহরলাল নেহেরুকে চিঠি লিখে বাংলার ভবিষ্যৎ নিয়ে নিজের উদ্বেগ ও যুক্তি জানান। নেহেরুর উত্তরে দেখা যায়, তিনিও স্বাধীন সার্বভৌম বাংলার ধারণা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন এবং সীমান্ত নির্ধারণের বিষয়টি পরে কমিশনের মাধ্যমে হওয়ার কথা উল্লেখ করেন। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন, 20 অর্থাৎ 20 জুন 1947। বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে বাংলার ভবিষ্যৎ নিয়ে ভোটাভুটি হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার সদস্যরা বাংলা ভাগের বিরোধিতা করেন। অন্যদিকে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার সদস্যরা পৃথক প্রদেশ গঠনের পক্ষে ভোট দেন। এই সিদ্ধান্তের ফলেই পরবর্তীকালে পশ্চিমবঙ্গ ভারতের অংশ এবং পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হিসেবে গঠিত হয়। এখানেই একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন, একথা বহু গবেষক উল্লেখ করেছেন। তবে একই সঙ্গে এটাও সত্য যে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছিল আইনসভার বহু প্রতিনিধির ভোট, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন এবং তৎকালীন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে। ইতিহাসের এই অধ্যায়টি একজন ব্যক্তির নয়, বহু মানুষের রাজনৈতিক সিদ্ধান্তের সমষ্টি। তবুও বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিকে সংগঠিত ও জোরালোভাবে সামনে আনার ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গ নামকরণের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা আজও ইতিহাসে বিশেষভাবে আলোচিত। তাহলে কেন আজও তাকে নিয়ে এত বিতর্ক? অধ্যায় 4, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায়। 15ই অগস্ট 1947 ভারত স্বাধীন হলো। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার মন্ত্রিসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শিল্প ও সরবরাহ মন্ত্রী অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই মিনিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করেন। এটি দেখায় যে স্বাধীনতার শুরুর সময় বিভিন্ন রাজনৈতিক মতের মানুষও একসঙ্গে দেশ গঠনের কাজে অংশ নিয়েছিলেন, কিন্তু এই ঐক্য দীর্ঘস্থায়ী হয়নি। 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি নিয়ে মতপার্থক্যের জেরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর শ্যামাপ্রসাদ মুখার্জি নতুন রাজনৈতিক পথ বেছে নেন এবং 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। এই দলই পরবর্তী কয়েক দশকে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অধ্যায় 5, শেষ যাত্রা। 1953 সাল জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক ব্যবস্থার বিরোধিতা করে তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রবেশের পরে তাকে আটক করা হয়। 23 জুন 1953 সালে আটক অবস্থায় তার মৃত্যু হয়। আমি আপনাদের তার আটক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত একটি সম্পূর্ণ ভিডিও পরিবেশন করব। তাতে আপনারা জানতে পারবেন কি দুর্বিষহ, কি ভয়ানক এবং কি জটিল রহস্যময় মৃত্যু তার হয়েছিল, যার কুলকিনারা আজও হয়নি। চলুন ফিরে আসি আবার। 23 জুন 1953 সালে আটক অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন বিতর্ক বহু বছর ধরে আলোচিত হয়েছে, তবে সেই বিতর্কের চূড়ান্ত ঐতিহাসিক নিষ্পত্তি আজও হয়নি। বন্ধুরা, ইতিহাসের মানুষদের বিচার করা সহজ নয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে মতভেদ ছিল
এখনো আছে, কিন্তু একটি বিষয় অস্বীকার করা কঠিন। 1947 সালে বাংলার ভবিষ্যৎ নিয়ে যে রাজনৈতিক লড়াই হয়েছিল, সেখানে তিনি ছিলেন অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কণ্ঠ। তার সমালোচকেরা তার রাজনীতির নানা দিক নিয়ে প্রশ্ন তোলেন। ইতিহাসের দায়িত্ব হলো দুই দিকের কথাই জানা, তারপর তথ্যের ভিত্তিতে নিজের মত গঠন করা। মতভেদ থাকতেই পারে, কিন্তু ইতিহাসকে জানার চেষ্টা, তথ্যকে সম্মান করা এবং ভিন্ন মতকে সভ্যভাবে শোনা, এটাই একজন গণতান্ত্রিক নাগরিকের পরিচয়। আপনাদের কাছে প্রশ্ন রেখে শেষ করছি, ইতিহাসের ব্যক্তিত্বদের কি শুধু বর্তমান রাজনীতির চশমায় দেখা উচিত, নাকি তাদের সময়, সিদ্ধান্ত এবং প্রেক্ষাপট মিলিয়ে বিচার করা উচিত? শেষ করছি আবারও শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শত কোটি প্রণাম জানিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে সকলের কাছে শেয়ার করুন, কারণ এটি শুধুমাত্র ভিডিও নয়, এটি একটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন দলিল। নমস্কার।